মানিক বন্দ্যোপাধ্যায়ের সংশয় হলো যে নিজের নাম ব্যবহার করব, যে মানুষের দুটি মন, একটা চেতন মন, একটা অবচেতন মন। যে কোটেশন দিলে দারুণ উত্তর হয়ে যাবে, বা প্রথমটা সাধু গদ্য দিলাম দারুণ উত্তর দরকার নেই, আর একটা কবিতাকে সাপ্লিমেন্টারি হিসেবে বা বাড়তি হিসেবে রাখলাম, কারণ দুটো তো প্রশ্ন থাকবেই, একটা লিখতে হবে। থার্ড সেমিস্টারে মনে হচ্ছিল সময়টা একটু কম কম লাগবে, কিন্তু এখানে 2 ঘন্টা সময় পাবো। প্রবন্ধটা হচ্ছে তাৎক্ষণিক বিষয়ের উপর নির্ভর করে। পিছিয়ে পড়া অন্তজ সেনী মহাশ্বেতী দেবীর প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি ছিল। প্রথমত হলুদ পোড়া গল্পে একটা ব্যঞ্জনা অবশ্যই পাচ্ছি। যে কটি কাব্যগ্রন্থে সনেট রীতিটা ব্যবহার করেছিলেন, নৈবেদ্য হচ্ছে তার মধ্যে এক কট্টর মার্ক্সবাদে দীক্ষিত কবি ছিলেন, পরে মতান্তর হয়েছে, মার্ক্সবাদ থেকে বেরিয়ে গেছেন, সেটা আরেকটা ইতিহাস। রবীন্দ্রনাথের ডাকঘর বা অচলায়তন পুরোপুরি সাংকেতিক, একটা সংকেত ব্যঞ্জনা করছে। গোপী গায়েন বাঘাবাইন যেমন, বা সোনার কেল্লা, ঋত্বিক ঘটকের মেঘে ডাকা তারা, খাতাটাও স্বচ্ছ থাকে, নাম্বারটা দিতেও সুবিধা হয়। পার্ট মার্কিং আমরা ডান দিকে দিই, মেন মার্কিং আমরা বাম দিকে করি। সিনপসিসটা যদি আমি নিজে বা সারসংক্ষেপটা যদি নিজে লিখতে পারি, তাহলে কোনো কোশ্চেন সেমিস্টার 4 বাংলা বিষয়ের জন্য আটকাবে না। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM আয়োজিত আজকের অনুষ্ঠান টার্গেট উচ্চ মাধ্যমিক। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো বাংলা নিয়ে। আজকে আমাদের সাথে আছেন করিদ্ধা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের বাংলা বিষয়ের শিক্ষক পার্থ সারথী ঘোষ স্যার। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? অবশ্যই ভালো আছি, আপনি? ভালো আছি স্যার। থ্যাংক ইউ। স্যার সামনেই 4th সেমিস্টার উচ্চ মাধ্যমিকের, আমরা আজকে বাংলা পরীক্ষা নিয়ে আপনার কাছে কিছু সাজেশন নেব। প্রথমেই স্যার জানবো এইচএস যে 4th সেমিস্টার আছে সেখানে নাম্বার বিভাজনটা কিভাবে আছে? এবছর 2026-এর 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত সেমিস্টার 4 পরীক্ষা চলবে। কিন্তু এবারে মাথায় রাখতে হবে, শুধু 4th সেমিস্টার বললেই ভুল বলা হবে। এর সঙ্গে যারা 2025-এ কোনো কারণে পরীক্ষা দেয়নি বা অকৃতকার্য হয়েছে তারাও পরীক্ষা দেবে, অর্থাৎ ওল্ড মডেলে পরীক্ষা হবে। আবার সেমিস্টার 3 যেটা সেপ্টেম্বরে অলরেডি আমরা কমপ্লিট করেছি, সেই সেমিস্টার 3-তে কেউ যদি কোনো সাবজেক্টে আটকে থাকে বা কোনো কারণে পরীক্ষা না দিয়ে থাকে, তার পরীক্ষাও হবে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি একসঙ্গে 3টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। একটা সেমিস্টার 4 যারা রেগুলার মোডে দিচ্ছে, সেমিস্টার 3-তে যদি কোনো সাবজেক্ট তার আটকে থাকে বা কোনো কারণে সেমিস্টার 3 সে পরীক্ষা না দিয়ে থাকে, তাহলে সেই 3 এবং 4 একসঙ্গে দেওয়ার সুযোগ থাকছে। সঙ্গে ওল্ড অর্থাৎ 2025-এ কোনো কারণে সে পরীক্ষা যদি না দিয়ে থাকে বা 24-এ কোনো কারণে পরীক্ষা না দিয়ে থাকে, তার পরীক্ষা। ফলে সেমিস্টার 4-এর 40 নাম্বার, সেমিস্টার 3 40 নাম্বার, সেমিস্টার 3-4 বাদ দিয়ে ওল্ড মডেল যদি কেউ পরীক্ষা দেয়, তার কিন্তু 80 নাম্বারের পরীক্ষা এবারে থাকছে। যেটা প্রথম প্রশ্ন করলেন যে নাম্বার বিভাজনটা কি, 40 নাম্বার অলরেডি আমরা পরীক্ষা 3rd সেমিস্টারে দিয়ে এসেছি এমসিকিউ মডেলে এবং ওএমআর বেসিসে, যার রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। এবার যেটা হবে সেটা এসএকিউ এবং ডিএকিউ বলছে ওরা। ডিএকিউটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যান্সার কোয়েশ্চেন, আর এসএকিউটাকে ওরা বলছেন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এক্ষেত্রে পর্ষদ যেটা মান নির্ণয় করেছে, সর্বোচ্চ 5, সর্বনিম্ন 2। কোনো কোশ্চেন এমন হতে পারে 2+3, অথবা কোনো কোশ্চেন এমনও হতে পারে সরাসরি 5। সেটা কোশ্চেনের ধাঁচের ওপর নির্ভর করছে। আমাদের এবারে সেমিস্টার 4-এ যে জিনিসগুলো পড়তে হবে বাংলার, তার মধ্যে প্রথমেই 3টি কবিতা আছে, 2টি গল্প আছে, একটি নাটক এবং আরেকটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেটিও একটি নাটক, এবং সাপ্লিমেন্টারি বই হিসেবে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির একটা বই থাকে। সেখানে 2টো বিষয় বা 2টো টপিকস এবারের জন্য নির্ধারিত হয়েছে। একটা হচ্ছে চলচ্চিত্র এবং একটা হচ্ছে আপনার শিল্পকলা আর প্রবন্ধ।
সঙ্গে এটাও একটু যোগ করে রাখি, 20 নাম্বার কিন্তু প্রজেক্ট থাকছে। 20 নাম্বার প্রজেক্টের মধ্যে 5 নাম্বার প্রুফ কারেকশন বাধ্যতামূলক, আর 15 নাম্বার প্রজেক্ট। অর্থাৎ টোটাল সেমিস্টার 4-এ একজন পরীক্ষার্থী 60 নাম্বারে তার মূল্যায়ন হবে। 40 নাম্বার হচ্ছে সে লিখিত পরীক্ষার মধ্যে যাচ্ছে, যেটা 12 টু 27 ফেব্রুয়ারি হবে, এবং 20 নাম্বার তার প্রজেক্ট থাকছে। এটা শুধুমাত্র আর্টস সাবজেক্টের ক্ষেত্রে, যেখানে ল্যাব বেস সাবজেক্ট, সেটার অবশ্যই নাম্বার তারতম্য ঘটবে। আচ্ছা স্যার, বাংলা বিষয়ে ভালো নাম্বার পাওয়ার জন্য কোন অংশগুলোই ছাত্রছাত্রীরা মানে জোর দেবে? এটাও একটা দারুণ ভাবনার প্রশ্ন, যে বাংলা এমন একটা সাবজেক্ট যেখানে আমাদের মাতৃভাষা, সহজেই আমরা ভাবি যে সব কোশ্চেন উত্তর দিয়ে দেবো। অনেক সময় আমরা খাতা দেখতে গিয়ে যেটা দেখি, যে তার ভাব, যেটা গঠন বা যেটা ভেবেছে, উত্তরের মধ্যে ঠিক সেইভাবে প্রতিফলিত হচ্ছে না। আর বানানের ভুল, অনেক বানান এখন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান অভিধান অনেক রকম পরিবর্তন করেছে বা করছে। হয়তো ছাত্রছাত্রীরা বলতেই পারে যে সেই বানান তো আমরা জানি না, কিন্তু এমন কিছু কিছু বানান যেগুলো আপনার সহজেই চোখে ধরে যায় যে এটা হস্যিকার না, এটা দীর্ঘিকার। এইরকম সিলি মিস্টেক বা ক্ষুদ্র মিস্টেক যদি আমরা আটকাতে পারি, তাহলে নাম্বার ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকছে। দ্বিতীয়ত, বিষয়ে যদি একটু গভীরতা থাকে, মানে আমি যে কোনো একটা টপিকস, আমরা অবশ্যই টপিকসগুলো পরপর আসবো, তো সেই টপিকসটার ওপর যদি তার দক্ষতা থাকে, সেই দক্ষতা মানে আমি এটাই বলতে চাইছি, সেই বিষয়টা যদি লাইন বাই লাইন পড়ে এবং তার ভাবটাকে আত্মীকরণ করতে পারে, আমার মনে হয় না যে কোনো প্রশ্নই তার ক্ষেত্রে আটকাবে। এমনও আমরা গতবার দেখেছি, যেখানে 80 নাম্বারের পরীক্ষা হয়েছে, আমাদের কাছে 78, 79 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে উঠে গিয়েছে, মানে তার 20 নাম্বার যোগ হলে প্রায় 98, 99 পর্যন্ত গিয়েছে। তার জন্য যেটা করা উচিত, সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা আত্মীকরণ করা, লাইন বাই লাইন কবিতা বা গল্পগুলোকে একটু টার্গেট করে রাখা, যে আমি যেন লাইনটা ধরতে পারি। এমন হলো আমি সারসংক্ষেপটাই পড়ে চলে গেলাম, যে স্যার তো বলেছেন সারসংক্ষেপ পড়তে, কিন্তু আমি কোন কবিতা বা গল্পের লাইন সেটাই বুঝতে পারলাম না, কোনখান থেকে বুঝতে পারলাম না। যেহেতু এবারে এসএকিউ 2 নাম্বার থাকছে, এই 2 নাম্বারটার জন্য কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা কবিতা, গল্প, পূর্ণাঙ্গ নাটক, এটা কিন্তু পড়তেই হবে। না পড়লে এই উচ্চ মাধ্যমিক 2026 যেহেতু নতুন মোডে পরীক্ষা হচ্ছে, আমরা প্রশ্ন কেউই জানি না, মানে জানি না এই সেন্সে বলছি যে আগের বছর আমরা পেলে পরীক্ষা, তারপরে একটা ধারণা হয় যে এখান থেকে এই পড়ছে, এখান থেকে এই পড়ছে, মানে এইগুলো একটু ভালো করে দেখতে হবে। কিন্তু এবারে গোটাটাই আমাদের অ্যাসিড টেস্টের উপর থাকতে হচ্ছে। স্যার, যেটা বললেন যে বাংলা আমাদের মাতৃভাষা, আমরা ভাবি যে লিখে দেব, কিন্তু এই যে ভাবি পরীক্ষার খাতায় লেখার সময়, সেটাকে যে ভাষায় লেখা, এই ভাব আর ভাষার ভারসাম্যটা পরীক্ষার হলে অনেক সময় থাকে না। অবশ্যই সেটা কিভাবে তারা অভ্যাস করবে বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে? বড় প্রশ্নের ক্ষেত্রে ধরুন আমি গল্পের ক্ষেত্রে একটা উদাহরণ দিই। 2 গল্পকারের আমাদের 2টি ছোট গল্প পাঠ্য আছে। একটা হচ্ছে মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি, আর মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া। তো আমি যদি হলুদ পোড়া গল্পটাকে নির্বাচন করি, প্রথমেই গল্পটাকে কী করতে হবে? প্রথমেই মানিক বন্দ্যোপাধ্যায় তার জীবনীটাকে এক জায়গায় নিয়ে আসা। কারণ আমরা বারবার বলি, সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। আমাদের বাংলা সাহিত্যের চর্যাপদ থেকে শুরু করে আজ পর্যন্ত যে 1100 বছরের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, সেখানে সমাজ এবং সাহিত্য ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যদি দেখেন যে আজও যখন কোনো কিছু রাজনৈতিক পরিবর্তন ঘটছে, সেটাও কিন্তু সাহিত্যিকরা তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলছেন। মানিক বন্দ্যোপাধ্যায় যখন আমরা হলুদ পোড়া গল্পটা পড়ব, তখন আমরা যেটা করি, যেটা আমরা ক্লাসে করতে চাই, যে মানিক বন্দ্যোপাধ্যায়কে জানাবার চেষ্টা করি যে মানিক বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন এই গল্পগুলো লিখছেন, বা তার প্রেক্ষাপটটা কেমন। না, প্রথমেই মানিক বন্দ্যোপাধ্যায় আলোচনা করার সময় আমরা জন্মমৃত্যু যেমন বলি, তেমনি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সাহিত্য, শেষ সাহিত্য বলার চেষ্টা করি। কী উদ্দেশ্যে বলি না, কোন সময়ে মানিক বন্দ্যোপাধ্যায় রচনাটা লিখছেন। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প, যেহেতু আমরা ছোট গল্প আলোচনা করছি, অতসীম আমি প্রথম ছোট গল্প, সেটা কোন সময় বেরোচ্ছেন?
না মোটামুটি 27-28 ওই সময়ে মানিক বন্দ্যোপাধ্যায় রচনাটা বেরোচ্ছে। এই ফাঁকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় পড়াতে গিয়ে ছোট্ট গল্পের মতন একটা জিনিস বলে ফেলি, যে ছেলেদের বলে দিই যাতে তাদের একটা উৎসাহ তৈরি হয়। কেমন না, মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আসল নাম নয়। মানিক বন্দ্যোপাধ্যায় নামটা তিনি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের বিএসসি ম্যাথ পড়ছেন, কলকাতায় হস্টেলে থাকছেন, দাদা আবহাওয়া দপ্তরের উচ্চ অধিকর্তা পর্যায়ে আছেন, টাকা পাঠাচ্ছেন, সেই টাকাতেই তিনি পড়াশুনো করছেন। বন্ধুদের সঙ্গে তর্ক হচ্ছে যে গল্প আর কি, গল্প যে কেউ লিখতে পারে। মানিক বন্দ্যোপাধ্যায় বলল, না, গল্প আমি এইভাবেই লিখে দিতে পারি। তো এরকম আলোচনা করতে করতেই তিনি অতসীমামি বলে একটা গল্পের প্রেক্ষাপট তৈরি করে নিলেন। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের সংশয় হলো যে নিজের নাম ব্যবহার করব, যদি না বেরো হয় বা যদি ফ্লপ হয়ে যায় তাহলে তো একটু বন্ধুরা ইয়ার্কি ফাজলামি করবে। সেই জন্য তিনি প্রবোধ বন্দ্যোপাধ্যায়টাকে ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন। এমন একটা জায়গায় গিয়েছিলেন সম্পাদকের, যেখানটাই তিনি তার গল্পগুলো নিয়ে গিয়েছিলেন। তো সেই জায়গাটা হচ্ছে বিচিত্রা পত্রিকা। তো বিচিত্রা পত্রিকাতে মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটা নিয়ে গেলেন। তো আমি বিচিত্রা পত্রিকার একটা ছোট্ট উদাহরণ দিই, যে বিচিত্রা পত্রিকা এমন একটা পত্রিকা হাউস ছিল যেখানে সবাই তার রচনা বার করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। আমরা ছাত্রছাত্রীদের বলি যে সিনেমা যখন হয় শাহরুখ খানের বই দেখলেই যে ব্যানারে হোক শাহরুখ খানের বইটা মানে দারুণ হবে। তো সেই রকম বিচিত্রা পত্রিকায় লেখা মানেই দারুণ হবে। তো মানিক বন্দ্যোপাধ্যায় গেলেন, সেই সময় সম্পাদক ছিলেন না, অচিন্ত সেনগুপ্ত সহ সম্পাদক ছিলেন, যিনি পরে মানিক বন্দ্যোপাধ্যায়কে বইও লিখেছেন, কল্লোল যুগ বলে একটা। তো মানিক বন্দ্যোপাধ্যায় তার কাছে লেখাটা নামিয়ে দিয়ে এলেন। ইন জেনারেল আমরা কী করি, যখন কোনো একটা ভালো জায়গায় যাই, স্যার একটু দেখবেন যেন আমারটা হয়, বা আমি দারুণ কষ্ট করে লিখেছি। মানিক বন্দ্যোপাধ্যায় কোনো কথা বললেন না, বললে আমি একটা এসেছি লেখা নিয়ে, রোল করে লেখাটা দিলেন, ঠিকানা লিখে গিয়েছিলেন। পরের দিন সম্পাদক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মানিক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে 11 টাকা দিয়ে এসে বললেন যে তুমি আমার জন্য গল্প লিখবে। এই থেকে গল্প লেখা শুরু হলো মানিক বন্দ্যোপাধ্যায়। এবং মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে যতগুলো গল্প লিখছেন, প্রায় 40 পর্যন্ত মানিক বন্দ্যোপাধ্যায় সবগুলোতেই কিন্তু মনস্তাত্ত্বিক ফ্রয়েডীয় চিন্তা ভাবনা দিচ্ছেন। আমাদের হলুদ পোড়ো গল্পটাও কিন্তু সেই ফ্রয়েডীয় চিন্তা ভাবনারই প্রকাশ। প্রথম প্রশ্নটা শুরু হয়েছিল কীভাবে, যে ভাব এবং ভাষা কীভাবে মেলাবো। উত্তরটা হচ্ছে এটাই, যে এই যে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি এতটা তথ্য বলছি, এরপর যদি মনস্তাত্ত্বিক ভাবনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পটা আমি পড়ে নিতে পারি, যে হলুদ পোড়া গল্প, হলুদ পোড়া কী সেন্সে ব্যবহার হয়। কারণ এর আগে মানিক বন্দ্যোপাধ্যায় যে গল্পগুলো লিখছেন, প্রাগৈতিহাসিক, সরীসৃপ বা হলুদ পোড়া, প্রত্যেকটা গল্পেই মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু ফ্রয়েডীয় চিন্তা বা একটা অবচেতন ভাবনা কাজ করছে। আমরা ছেলেদের এটাও বলি পড়ার সময় যে মানুষের দুটি মন, একটা চেতন মন, একটা অবচেতন মন। যখন আমরা অবচেতন মনে চিন্তা করি, সেটাই প্রতিফলিত হয় স্বপ্ন আকারে। এবং এই অবচেতনের অনেকগুলো ভাগ বলে, কেউ বলে ইড, কেউ বলে ইগো, কেউ বলে সুপার ইগো। এখন এই আপনার সঙ্গে আলোচনা করতে করতে যদি আমার অবচেতনে ইচ্ছা হয় জিলিপি খাবার, তাহলে ইডে জিলিপি খাওয়ার ভাবনাটা এলো। ইগো বললো এখন তো আলোচনা চলছে, পাওয়া যাবে না, সুপার ইগো আটকে দিল। এবার যখন আমি ঘুমাচ্ছি তখন আমার চেতন মন বিশ্রাম পাচ্ছে, অবচেতন মন খুলে যাচ্ছে, তখনই ওই জিলিপি খাওয়ার ভাবনাটা আমার স্বপ্নে প্রতিফলিত হচ্ছে। এটাই তো আমরা মনস্তত্ত্ব বলি। মানিক বন্দ্যোপাধ্যায় সেই রকমই এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ধীরেন। কীভাবে বিজ্ঞান মনস্ক, ফিজিক্সে তার পড়াশোনা, স্কুলে সে পড়ায়, সে বিজ্ঞান মনস্ক ছেলে হয়ে কিভাবে ভূত প্রেতে বিশ্বাস করছে। আমরা একটা যে বাংলায় প্রবাদ বলি, দশচক্রে ভগবান ভূত, সেই রকম সেও ওই ভূত প্রেতে বিশ্বাস হয়ে বলছে যে হ্যাঁ আমিই বলাই চক্রবর্তী, যে শুভ্রাকে খুন করেছি। তার মানে এই যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এই ভাবনাটা যদি গল্পটার লাইন বাই লাইন পড়তে পারি, তাহলে আমাকে ওখান থেকে যাই প্রশ্ন দেখ না কেন আমার উত্তর দিতে অসুবিধা হবে না। ফলে এটাই হচ্ছে ভাব। আর ভাষাটা কি, ভাষাটা হচ্ছে আমরা অনেক সময় ভাবি যে কোটেশন দিলে দারুণ উত্তর হয়ে যাবে, বা প্রথমটা সাধু গদ্য দিলাম দারুণ উত্তর, দরকার নেই। আজকের আমাদের নির্দেশিকাতে আসছে বা নির্দেশিকায় বলা হচ্ছে সহজ সরল উত্তর হোক, মনের ভাবটা প্রকাশ হোক। ফলে যখন আমি ভাবটা জেনে গেলাম, সেটা যদি আমার ভাষায় প্রকাশ করতে পারি, আমার মনে হয় না 5-এর মধ্যে 4.5 হবে না, 5-এর মধ্যে 5ই হবে। স্যার, পরীক্ষার কিছুদিন বাকি, এখন লাস্ট মিনিট রিভিশন কিভাবে নেবে? লাস্ট মিনিট রিভিশন বলতে দেখুন, আগের সিলেবাসে ছোট গল্প 3টে ছিল, তার মধ্যে 2টো কোশ্চেন আসতো, একটা লিখতে হতো। এখন আমার ছোট গল্প 2টো থেকেই প্রশ্ন বাধ্যতামূলক, পড়বেই। 2+3=5,
আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব তোমরা ডিভাইড কোয়েশ্চেনটার বেশি যাওয়ার চেষ্টা করবে, কারণ 5-এর মধ্যে সর্বোচ্চ যদি আমি পরীক্ষকের মন সন্তুষ্ট করতে না পারি, এবার প্রশ্ন উঠবে পরীক্ষকের মনের উপর কি নির্ভর করে? হ্যাঁ, করে কিছু কিছু ক্ষেত্রে, কারণ সাহিত্য হচ্ছে আপেক্ষিক। আমি একটা দারুণ বিশেষণ দিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আবার আমার মনে হলো না রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ বললো বাহ কবিগুরু লিখেছে, তাহলে জানে, ওকে হাফ দিই। আর এই শুধু রবীন্দ্রনাথ লিখেছে, একে হাফ দিলাম না। সাহিত্যটা এই কারণেই কিছু কিছু জায়গায় ভ্যারি হয়ে যায়। অঙ্কের 2 আর 2 এর 4 বা স্কোয়ার বি স্কোয়ার এটা কমন থাকবে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে দুটি ছোট গল্প যদি আমি একটু পুঙ্খানুপুঙ্খ পড়ি, হারুন সালেমের মাসি এবং হলুদ পোড়ার কথাটা তো আমরা বলছিলামই, হারুন সালেমের মাসির কথাটাও একটু টাচ করব। তো দুটি ছোট গল্প যদি লাইন বাই লাইন পড়ি এবং এই দুটি ছোট গল্পের মুখ্য চরিত্রকে, হারুন সালেমের মাসির ক্ষেত্রে অবশ্যই হারুন সালেমের মাসি গৌরবী যে মূল চরিত্র তার ব্যাখ্যা দেখে রাখা, আর হলুদ পোড়ার ক্ষেত্রে অবশ্যই ধীরেন যে বিজ্ঞান মনস্ক ছাত্র। এর সঙ্গে পার্শ্ব চরিত্র হিসেবে অনেকগুলো ছোট ছোট চরিত্র চলে আসবে দুটো গল্পেই। এই গল্পটি যদি লাইন বাই লাইন পড়ি তাহলে আমার আর যাই হোক অসুবিধা হওয়ার জায়গা নয়। ঠিক তেমনই কবিতার ক্ষেত্রে পুরনো সিলেবাসে 5টা কবিতা পড়তে হতো, তার মধ্যে 2টি, এবং 5টাই পড়তে হতো এই কারণেই এখানে আগে এমসিকিউ, এসএকিউ এবং ব্রড বা ডিএকিউ একসঙ্গে থাকতো 80 নম্বর। এবার আমার এমসিকিউটা অলরেডি 3rd সেমিস্টারে আমি কমপ্লিট করে এসেছি, তাহলে আমার এসএকিউ আর ডিএকিউ, এসএকিউ সর্বোচ্চ মান 2 আর ডিএকিউ সর্বোচ্চ 5 বা সর্বনিম্ন 3। সেক্ষেত্রে আমি কি করলাম, 3টে কবিতা যদি আমার একটু অসুবিধা হয় আমি 2টো কবিতাকে টু দ্য পয়েন্ট করে নিলাম, আর একটা কবিতাকে সাপ্লিমেন্টারি হিসেবে বা বাড়তি হিসেবে রাখলাম, কারণ দুটো তো প্রশ্ন থাকবেই, একটা লিখতে হবে। সেক্ষেত্রে প্রার্থনা থাকলো, তিমির হননের গান থাকলো জীবনানন্দ দাশের, আর কেন এলো না আমাদের সুভাষ মুখোপাধ্যায়ের থাকলো। এই 3টের মধ্যে যদি আমি আগেই বলেছিলাম সাহিত্য সমাজের দর্পণ, একেবারে 2টি কবিতায় 1940 to 60, 2টি কবিতা বলতে জীবনানন্দ দাশের তিমির হননের গান এবং কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের, এই 2টি কবিতায় একেবারে 1940 to 60 এই 20 বছরের বাংলার যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, সেই পরিবর্তনের নিদর্শন এই 2টি কবিতায় আছে। আর প্রার্থনাটা অনেক আগে 1901, সেই সময় রবীন্দ্রনাথ নোবেলও পাননি, পরে অনেকগুলো কবিতা গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথের কনভার্টও হচ্ছেন প্রার্থনার অর্থাৎ নৈবেদ্যর কবিতাগুলো। তো এই 3টে কবিতার থিম সং যদি আমি ধরতে পারি বলতে আমি প্রার্থনা কবিতার ক্ষেত্রে তিনি আধ্যাত্মিক ভারতবর্ষ চাইছেন রবীন্দ্রনাথ, আবার তিমির হননের গান ক্ষেত্রে যে 1940-50-এর যে রাজনৈতিক উথাল পাতাল বাংলা তার প্রেক্ষাপট থেকে মুক্তি চাইছেন। কেন এলো নাতেও সেই প্রায় একই 1950-এর পর দেশভাগের পর যে রাজনৈতিক অস্থিরতা তার প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটাকে দেখলাম, লাইনগুলো পড়লাম, তাহলেই কিন্তু প্রত্যেকটা কবিতা বলি গল্প বলি আমার কিন্তু লেখা অসুবিধা হবে না। লাস্ট মিনিট সাজেশন এটাই যে ভয় পাওয়ার দরকার নেই, হাতে এখনও সময় আছে, 2 ঘন্টা সময় পরীক্ষা হলে পাবো, যেটা 3rd সেমিস্টারে মনে হচ্ছিল সময়টা একটু কম লাগবে, কিন্তু এখানে 2 ঘন্টা সময় পাবো। সেই কারণে 2টি গল্প, 3টি কবিতা, একটি পূর্ণাঙ্গ নাটক, একাঙ্ক নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে যেটা ডাকঘর রাখা হয়েছে রবীন্দ্রনাথের, এটাকে একটু ভালো করে পড়তে হবে, কারণ এখানে 4টি প্রশ্ন আসবে, লিখতে হবে 2টি, মানে 10 নাম্বার থাকবে এখানটায়, আর একটি প্রবন্ধ থাকবে, সেটাও 10 নাম্বার। ফলে প্রবন্ধটা হচ্ছে তাৎক্ষণিক বিষয়ের উপর নির্ভর করে, যে বিষয়গুলো সমকালীন সমাজে আমরা দেখছি তার উপর ব্যাখ্যা করে প্রবন্ধটা হয়। এই টোটাল 40 নাম্বারের মধ্যে 10 নাম্বার প্রবন্ধ এবং 10 নাম্বার ডাকঘর থেকে আসবে। ফলে ডাকঘরের একটু বড় নাটক, প্রায় 3টি দৃশ্য এবং প্রায় 532-এর মতন সংলাপ আছে। 3টি দৃশ্যে অমল, দৈয়লা, রাজা, মোড়ল, এইসব নানান চরিত্রের যে সমন্বয়, সেই আধ্যাত্মিক ভাবনাটা বোঝা। আর আপনার প্রবন্ধের ক্ষেত্রে যেটা বলার, সেই প্রবন্ধটা তো 2টি টপিকস থাকে প্রবন্ধে। একটা হচ্ছে তাৎক্ষণিক বিষয় বলতে কোনো একটা রচনার টপিকস তুলে দেওয়া হলো, তার পক্ষে মত দিয়ে সাজানো মানব জীবন বা শুভ উৎসবের একটা টপিকস 4-5 লাইন লিখে দিল, সেটাকে একটু ডেসক্রিপটিভ মোডে, মানে ভাবটাকে বিস্তার করা। আর একটা হয় তথ্যসূত্র দেওয়া থাকে, সেটাকে
প্রবন্ধ আকারে লেখা, যেমনটা আমরা আনসিন প্যাসেজের মতন করি। এবং জীবনানন্দ দাসকে কী দিল? তার জন্ম, মৃত্যু, বেড়ে ওঠা, প্রথম রচনা, উল্লেখযোগ্য রচনা, এই কটা টপিকস দিয়ে দিল। এটাকে নিয়ে আপনাকে একটা বড় প্রবন্ধ লিখতে হবে। আর যেটা বাদ দিয়েছিলাম আরেকটা 5 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের একটা সাপ্লিমেন্টারি বই দেওয়া হয় শিল্প সাহিত্য সংস্কৃতি, সেখানে বাংলার চলচ্চিত্র এবং বাংলার চারু বা কারুশিল্প বা শিল্পকলা, সেই শিল্পকলার ক্ষেত্রে 3-4 জনের নাম, অবনীন্দ্রনাথ ঠাকুরকে ভালো করে দেখে নেওয়া, রবীন্দ্রনাথকে দেখা, যামিনী রায়কে দেখা, বা চলচ্চিত্রের ক্ষেত্রে সত্যজিৎ, ঋত্বিক ঘটক, এই জিনিসগুলো যদি একটু দেখে নেওয়া যায়, তাহলে 40-এ 38-40 পাওয়াটা খুব কঠিন বলে মনে হয় না। আচ্ছা স্যার, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া, এইখানে মূল বক্তব্য আর সামাজিক প্রেক্ষাপট একটু সহজভাবে যদি একটু বলেন। আমি বলছিলাম হলুদ পোড়ার প্রসঙ্গটায়, মানিক বন্দ্যোপাধ্যায় আগেই বললাম যে সময়ে ছোট গল্প এবং উপন্যাসগুলো লিখছেন, মোটামুটি 1935 থেকে 40, এই সময়ে মানিক বন্দ্যোপাধ্যায় যতগুলো রচনা বেরিয়েছে, যদি সাল ধরে ধরে সময় ধরে ধরে ব্যাখ্যা করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা রচনাতেই মানিক বন্দ্যোপাধ্যায়ের এই পর্বের 40-42-এর পর কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় মার্ক্সবাদে দীক্ষা নিচ্ছেন। মানে একটা মানুষ মার্ক্সবাদে দীক্ষিত হওয়ার পর তার যে চিন্তা চেতনার কতটা পরিবর্তন, উপন্যাস ছোট গল্পগুলো পড়লেই বুঝতে পারবেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের 40-এর পর রচনাগুলো, হারানে নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী বা শিল্পী, কে বাঁচায় কে বাঁচে, এগুলো সবই আমাদের পাঠ্য ছিল পুরনো সিলেবাসে। সেখানে মানিক বন্দ্যোপাধ্যায় টোটালি একেবারে ওই 40-এর পর, বিশেষ করে তেভাগা আন্দোলন, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন, দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, এই কথাগুলোই বলছেন। মানিক বন্দ্যোপাধ্যায় বাঁচেননি বেশি দিন, বাঁচলে হয়তো আরও সাহিত্য আমরা তার পেতাম এই মার্ক্সবাদের ভাবনায় বা আরও সামাজিক পরিবর্তিত পরিস্থিতির ভাবনায়। আমাদের হলুদ পোড়া গল্পটায় যেটা আপনি বললেন, হলুদ পোড়া গল্পটা প্রাগৈতিহাসিক গল্প, সরীসৃপ, এইগুলো বা কুষ্ঠরোগীর বউ, এইগুলো মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম পর্ব, বা আমি প্রথম পর্ব বলছি 40-এর আগে, যেখানে মানিক বন্দ্যোপাধ্যায় একেবারে সমকালীন প্রেক্ষাপটটাকে না টাচ করে উনি ওই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা ফ্রয়েডীয় কনসেপ্টটাকে নিয়ে আসার চেষ্টা করেছেন। গল্পটা কি না, বলাই চক্রবর্তী খুন হচ্ছেন, তার 2-3 দিনের মাথায় এক সন্তান সম্ভবা মেয়ে মারা যাচ্ছেন। এরপর প্রেক্ষাপট একটু চেঞ্জ হচ্ছে, বলাই চক্রবর্তীর আত্মীয় নবীন সে ঘোষণা করছে যে বলাই চক্রবর্তীকে যে মেরেছে সে যদি ব্যবস্থা করে দিতে পারে তার আমি একটা পুরস্কার দেবো। এবার হঠাৎ এই নবীন এই ঘোষণার পর ধীরেনের স্ত্রী বা দামিনী, ধীরেন, এই নিয়ে আরেকটা প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে। এবং যখনই এই দামিনী, নবীনের স্ত্রী দামিনী, সে শোনা যাচ্ছে যে তার একটু অসংলগ্ন কথাবার্তা, এবং অসংলগ্ন কথাবার্তা বলি, গ্রামের কেউ বলছে যে কুঞ্জ গুণিনকে ডাকো, কেউ বললো না ডাক্তারকে ডাকো। এই ধীরেনই তখন বলছে না তুমি ডাক্তারকে ডেকে নিয়ে এসো, কারণ বিজ্ঞান মনস্ক ছিল তো, ডাক্তার আসছে, গুণিনও আসছে। কিন্তু আস্তে আস্তে ও নিজেই বলছে যে না, আমি বলাই চক্রবর্তীকে আমিই খুন করেছি, শুভ্রাকে আমি খুন করেছি, এই যে বলাই চক্রবর্তী আমার রূপ ধরে শুভ্রাকে খুন করেছে, এই রকম একটা ডামাডোল প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ধীরেনও ভাবছে যে সত্যি কি তাই, এই যে মানসিক বা মনোবিকলন শুরু হচ্ছে। এবং শেষ পর্যন্ত বিজ্ঞানমনস্ক ছেলে ধীরেনও বিশ্বাস করতে বাধ্য হচ্ছে বা বিশ্বাস করছে, বা তার মনের মধ্যেও বা তার কাছেও যেন একটা অশরীরী আত্মা প্রবেশ করছে। এবং হলুদ পোড়া কী জন্য দেওয়া হচ্ছে, খেন্তি পিসি বা ধীরেনের স্ত্রী তারা দিচ্ছে এই কারণেই, যাতে ধীরেন কোনো মতে বাঁশের বা হলুদ পোড়ার গন্ধ টপকে প্রবেশ করতে না পারে। অর্থাৎ হলুদ পোড়া গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় একটা ব্যঞ্জনা দিতে দিয়েছেন। হলুদ পোড়া এই ব্যঞ্জনা যে গ্রামীণগঞ্জে ভূত তাড়ানোর ক্ষেত্রে এই হলুদ পোড়া ব্যবহার করা যায়। এবং আরেকটা ব্যঞ্জনা উনি এটাকে ব্যবহার করছেন যে বিজ্ঞান মনস্ক ছেলে কিভাবে বিজ্ঞানের গণ্ডির বাইরে এই কুসংস্কারের বেড়াজালে আটকে পড়ছে। এটাই হচ্ছে গল্পের থিম সং বা মূল ভাবনা। এটাকে যদি আমি লাইন বাই লাইন পড়ি, তাহলে যে লাইনটাই দেখ আমি এই থিম ভাবনাটি দিয়ে প্রয়োগ করে উত্তর লিখতে পারবো। আর আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে চরিত্র ধরে প্রশ্ন অনেক সময় হয়।
এখন ধীরেন চরিত্রটি, তাহলে ধীরেন কে না, ধীরেন একজন বিজ্ঞানমনস্ক যুবক যে স্কুল শিক্ষক এবং হাতুড়ে ডাক্তার বা গ্রামেগঞ্জে ডাক্তারিও কাজ করে, তাহলে টোটালি তার মধ্যে বিজ্ঞান একবারে ভরপুর। সে কিভাবে এই গ্রামীণ প্রেক্ষাপটে বলাই চক্রবর্তী বা শুভ্রা খুন হওয়ার পর এই কুঞ্জগুণিন বা ওই আপনার হলুদ পোড়া গন্ধে এবং ভূত প্রেতে বা আধ্যাত্মিক তত্ত্বে বিশ্বাস করছে, এই নিয়েই গল্পটা তৈরি হয়েছে। ফলে ধীরেনের চরিত্র এবং গল্পের নামকরণ এবং গল্পের প্রেক্ষাপট, এই 2-3টে প্রশ্ন যদি আমরা সাজাতে পারি তাহলেই হলুদ পোড়া গল্প থেকে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। হারুন সালেমের মাসি, মহাশ্বেতা দেবীর লেখা, এখানেও মানবিক এবং রাজনৈতিক দিক এই দুটো আসছে। এই প্রেক্ষাপটগুলো স্যার কিভাবে বুঝবো? মহাশ্বেতা দেবী আমরা ব্যাখ্যা করি বিজন ভট্টাচার্যের স্ত্রী, নবারুণ ভট্টাচার্যের মা, মূলত আদিবাসী পিছিয়ে পড়া সামাজিক দিক থেকে ক্ষতবিক্ষত এই রকম প্রেক্ষাপট নিয়ে মূলত কাজ করেছেন। তার সে অরণ্য অধিকার হোক বা 1084 মা হোক, কখনো উলগুনান আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, এই পিছিয়ে পড়া অন্তজ শ্রেণী মহাশ্বেতা দেবীর প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি ছিল। হারুন সালেমের মাসিটাতেও দেখবেন যে চরিত্রগুলোকে তিনি তুলেছেন, হারার মা, আয়েশা বিবি বা গৌরবী, কখনোই উচ্চবর্ণ বা উচ্চ অর্থনৈতিক প্রেক্ষাপট তাদের নেই। এবং গল্পের নামকরণটাই খুব সুন্দর, ইন্টারেস্টিং। হারুন সালেমের মাসি, নামটা দিয়ে বোঝা যাচ্ছে হারুন সালেম মুসলিম, মাসিটা হিন্দু। হারুন সালেমের ফুফা বা এই জাতীয় হলে মনে হয় নামটা একরকম হতো, বা হারুর মাসি হলে আরেক রকম হতো। মানে এই নামেই কিন্তু সামাজিক বৈষম্য বা সামাজিক প্রেক্ষাপটটা ইঙ্গিত দিয়ে দিলেন। গল্পটা কি? আয়েশা বিবি আর হারুর মা হচ্ছে আয়েশা বিবি, আর গৌরবী, নিবারণ বলে তার আরেকটা চরিত্রকে পাই আমরা, নিবারণের মা হচ্ছে গৌরবী। এই দুই মহিলার একত্রে পরিচয়টাও একটা আশ্চর্যভাবে হচ্ছে। হঠাৎ হারুর বাবা, তার মৃত্যু, ফলে সহায় সম্বলহীন অবস্থায় হারুর মাও রাস্তায় নামছে। আর গৌরবী নামাটার একটা ইতিহাস আছে। গৌরবী যখন মেয়ের বিয়ে দিয়েছিল তখন খুব উচ্চ ধুমধাম করে এবং টর্চ লাইট থেকে, সাইকেল থেকে, বেশ যেটাকে আমরা গোদা বাংলায় বলি পণ দেওয়া, মেয়েকে পণ দিয়েছিল। নিবারণ বলল, তুই সব কি মেয়েকেই দিয়ে দিবি, আমাকে কিছু দিবি না? বললো, জানিস না মেয়ে আমাকে দেখবে, ব্যাপারটা এইরকম ভাবনাই দিয়েছিল। ইত্যবসরে নিবারণও কিন্তু দেখলো না, গৌরবী রাস্তায় এলো। তখন হারুর মা, তার যে জীবিকা, সে হচ্ছে ওই যজ্ঞ ডুমুরের ফুল তোলা বা থানকুনি পাতা তোলা, দুব্বা ঘাস, এইগুলো তুলে যোশী নামক এক মেয়েকে সাপ্লাই করা বা দেওয়া, সে শহরে বিক্রি করে কিছু টাকা, এইভাবেই তাদের রোজগার। জন্মগতভাবে গৌরবীর একটা পা খুঁত বা সে শারীরিকভাবে অক্ষম, ফলে শহর যেতে পারে না। এইভাবেই সংসার চলছে, এইভাবেই গল্প প্ল্যাটফর্ম এগিয়ে যাচ্ছে। হঠাৎ মৃত্যু হচ্ছে হারুর মা বা হারার মা। এবার গল্পের টুইস্ট তৈরি হচ্ছে। হারা এসে উপস্থিত গৌরবীর কাছে, থাকবো কী করে? অলরেডি গৌরবীকে নিবারণ তার ছেলে বার করে দিয়েছে বাড়ি থেকে। তাকে আশ্রয় দিয়েছে দুঃসম্পর্কের এক আত্মীয় মুকুন্দ। মুকুন্দর কাছে অনেক অনুনয় বিনয়, ছেলের কাছেও অনেক অনুনয় বিনয়। একটাই শর্ত, যে তুমি হারুকে ত্যাগ করো, কারণ ও মুসলিম, ওকে রাখলে চলবে না। কিন্তু রাগ হলো একবার গৌরবী, ছেলেকে তাড়িয়েও দিল হারুকে। হারু আবার ফিরে এলো। গৌরবী দেখছে কি করা যায়। হঠাৎ একদিন গৌরবী এই পা নিয়েই বললো, চল হারু, আমরা শহরে চলে যাই। শহরে মিশে যেতে পারলে এখানে জাতপাত কিছু বোঝা যায় না। তাই মানিক বন্দ্যোপাধ্যায়, এই একটু ক্ষমা চেয়ে নিলাম, মহাশ্বেতা দেবী এই গল্পের মধ্যে একটা বার্তা দিতে চেয়েছেন। সেই বার্তাটা হচ্ছে যে মাতৃত্ব বা মায়ের হৃদয় সব থেকে বড়, জাতপাত সেখানে গৌণ, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে সমাজ, বিশেষ করে গ্রামীণ সমাজ কুসংস্কার আবদ্ধ হলেও শহুরে সমাজ হয়তো জাতপাতটাকে অতটা গুরুত্ব দেয় না। সেই কারণেই এক মুসলিম ছেলে যে অনাথ, তাকে নিয়ে গৌরবী চলে আসতে পেরেছিল শহরে। এই কারণে গল্পে একটা সামাজিক ভাবনা দেওয়া হয়েছে। সামাজিক ভাবনাটা হিন্দু মুসলমানের জাতপাত
গৌণ, মুখ্য হচ্ছে মানবতা। এবং মানবতা বলতে আমি এই মানবতাকেই বলছি, মা এবং সন্তান মানবতা নয়, সেখানে জাত পাত বাদ দিয়েও যে একটা সম্পর্ক আছে, কারণ জন্মগতভাবে তার নিজের ছেলে তাকে দেখলো না, সে এক অন্য ধর্মের ছেলেকে নিয়ে শহরে আসছে। ফলে এই গল্পের একটাই মেসেজ মহাশ্বেতা দেবী বারবার দিয়েছেন, সেটা হচ্ছে জাতপাতের ঊর্ধ্বে মানবিকতা। ফলে এই গল্পে একদিকে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট আর একদিকে মানবিক প্রেক্ষাপট, দুটোই মিলেমিশে এক জায়গায় এসেছে। হলুদ পোড়া এবং হারুন সালেবের মাসি, দুটোতেই স্যার একদম গল্পের মতো আমাদের বোঝালেন যে সারসংক্ষেপটা কি। পরীক্ষার আগে আমার মনে হয় যদি এভাবে গল্পের মতো আমরা সারসংক্ষেপটা মনে রাখি বা এভাবেই শুনি, তাহলে বড় প্রশ্ন লিখতেও আমাদের সুবিধা হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এরপরে স্যার হারুন সালেমের মাসি, এখান থেকে কি ধরনের প্রশ্ন করা যেতে পারে? আমরা ছোট গল্পের ক্ষেত্রে যদি তিনটে টাইপ করি, একটা হচ্ছে গল্পের নামকরণ। গল্পের নামকরণ সাধারণত তিন ধরনের হয়, একটা চরিত্রকেন্দ্রিক, একটা ঘটনাকেন্দ্রিক, একটা ব্যঞ্জনাধর্মী। আমরা দুটিতেই, প্রথমত হলুদ পোড়া গল্পে একটা ব্যঞ্জনা অবশ্যই পাচ্ছি, প্রতীকী, যে হলুদ পোড়া বিজ্ঞান মনস্ক তাকে কিভাবে কুসংস্কারে নিয়ে যাচ্ছে সেটা। হারুন সালেমের মাসিটাও একটা ঘটনা কেন্দ্রিক, এবং ঘটনার মধ্যে একটা হালকা ব্যঞ্জনার ইঙ্গিত দিচ্ছে মাসি শব্দটা যোগ করে দিয়ে। ফলে দুটির ক্ষেত্রে আমরা ছোট গল্প হিসাবে কতটা সার্থক ব্যর্থ এইরকম একটা প্রশ্ন করতে পারি, অবলিক নামকরণ। দ্বিতীয়ত হচ্ছে চরিত্র। হারুন সালেমের মাসির ক্ষেত্রে মূল চরিত্র হচ্ছে গৌরবী, হলুদ পোড়ার ক্ষেত্রে মূল চরিত্র হচ্ছে ধীরেন। তাহলে এই চরিত্রকেন্দ্রিক প্রশ্ন আর সঙ্গে আউটসাইড বা প্ল্যাটফর্ম হিসাবে ছোট গল্প, আর সঙ্গে এবং নিবারণের কোনো উক্তি দিয়ে দিল, যে নিবারণ কোনো লাইন বললো যে তুমি ওকে তাড়িয়ে দাও তারপর তুমি আমার কাছে আসবে, বা তোর এত রাগ কেন, বা গৌরবীর একটু মনে শঙ্কা হচ্ছে, এই যে লাইনগুলো যেগুলো আছে সেই লাইনগুলো কোটেশন দিল, গৌরবের মনে শঙ্কা কেন, নিবারণের এত রাগ কেন, নিবারণ কি বদলা নিতে চাইছে, বা মুকুন্দ বললো এখান থেকে চলে যাও, এই যে লাইনগুলো যদি একটু তুলে কোশ্চিন করে দেওয়া হয়, তাহলে সেই লাইনগুলো যদি আমার পড়া থাকে তাহলে উত্তর লিখতে অসুবিধা হবে বলে আমার মনে হয়। আচ্ছা স্যার, প্রার্থনা কবিতা, এইখানেও কবির ভাব এবং দার্শনিক দিক, এটা কিভাবে বুঝবো? আমরা যখনই প্রার্থনা কবিতা পড়ব তখনই রবীন্দ্রনাথকে পড়ব। রবীন্দ্রনাথ একাধারে উপন্যাস লিখছেন, ছোট গল্প লিখছেন, নাটক লিখছেন, কারণ আমার এই সিলেবাসেই আবার রবীন্দ্রনাথকে আসতে হবে নাটক, ডাকঘর। আবার অনেক সময় রবীন্দ্রনাথের ছোট গল্প সেমিস্টার 3-তে বা সেমিস্টার 2-এও রবীন্দ্রনাথের ছোট গল্প পাঠ্য আছে। ফলে একাধারে রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভা। এবং এই ক্ষেত্রে আমরা কি দেখব না, নৈবেদ্য কবিতাটা বা কাব্যগ্রন্থ তারই একটা কবিতা হচ্ছে প্রার্থনা। ফলে রবীন্দ্রনাথ কোন সময় লিখছেন? গীতাঞ্জলি পাননি, মানে গীতাঞ্জলি পাননি বললে নোবেল পুরস্কার তখনও পর্যন্ত পাননি, তার আগে তার নৈবেদ্য বের হচ্ছে। নৈবেদ্য সালটা 1901। আমরা রবীন্দ্রনাথকে যখন ভাগ করি যে তার কাব্য পরিক্রমায় যে মোটামুটি সোনার তরী, চিত্রা, চৈতালি, এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথের সূচনা পর্বের কাব্যগ্রন্থ, নৈবেদ্যকেই অনেকে মধ্যবর্তী পর্বে রাখতে চাই। 1901 নৈবেদ্যের প্রকাশকাল। রবীন্দ্রনাথ যে কটি কাব্যগ্রন্থের সনেট রীতিটা ব্যবহার করেছিলেন, নৈবেদ্য হচ্ছে তার মধ্যে একটি। চৈতালি 1896, সেখানেও তিনি চতুর্দশপদী বা সনেট রীতি ব্যবহার করেছেন। আমাদের নৈবেদ্যতেও তিনি সনেট রীতি ব্যবহার করেছেন। এবং নৈবেদ্য কবিতায় কোনো নামকরণ উনি করছিলেন না, সংখ্যা দিয়ে দিয়ে রেখেছিলেন, 1, 2, 3 এইরকম করে 72তম সংখ্যা হচ্ছে আমার এই কবিতাটি। পরে রবীন্দ্রনাথের যখন সঞ্চয়িতায় ঠাঁই পাচ্ছে তখন এটার নাম হয়ে যাচ্ছে প্রার্থনা। প্রার্থনার মানেই কিছু একটা চাওয়া। রবীন্দ্রনাথের ওই পর্বে অর্থাৎ 1900 থেকে 1901 এই পর্বে একটা আধ্যাত্মিক ভাবনা কাজ করছে। আধ্যাত্মিক ভাবনাটা কি? যে চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেতাসী। আধ্যাত্মিক ভাবনাটা হচ্ছে বৃহত্তর ভারতের প্রেক্ষাপট তিনি চাইছেন। 8 এবং 6 এই সনেটে যে ভাগটা করেছেন, সেই বৃহত্তর ভারত কি চাইছেন? বৃহত্তর ভারতে না, তিনি অবনমিত ভারতবাসী আবার মাথা তুলে দাঁড়াক, আধ্যাত্মিক চিন্তায় ভারতবাসী এবার উজ্জীবিত হোক,
যেখানে ভয়, লজ্জা, সংকোচকে দূরে সরে ভারতবাসী আবার এগিয়ে আসতে পারবে, এবং সেই শক্তি তিনি যেন প্রার্থনা করছেন। এটাই কবিতার মূল ভাবনা। আচ্ছা, এবারে স্যার জানবো তিমির হননের গান। এইখানে জীবনানন্দ দাশ প্রতীক এবং চিত্রকল্প কিভাবে এটা ছাত্রছাত্রীরা এখন ঠিক। চিনে নেবে? আমরা বাংলা সাহিত্যের একজন কবিকে, আমার দৃষ্টিতে একজন কবিকে আমি খুব সামনের সারিতে রাখি, জীবনানন্দ দাশকে, যাকে বলা হয় চিত্র রূপময় কবি। মানে কবিতায় এই রকম ছবি আঁকা যায়, জীবনানন্দ ছাড়া কেউ দেখাতে পারেননি। আমরা যখন MA বা MPhil ক্লাস করতাম, তখন বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সমালোচনা জীবনানন্দ নিয়ে লেখা বেরোতো। তো এইরকমই একটা লেখা ছিল যে জীবনানন্দ বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি। তো আমি আমার ম্যাডাম সুমিতা চক্রবর্তী, যিনি জীবনানন্দের পশ্চিমবঙ্গের যে 5-6 জন গবেষক তার মধ্যে একজন থাকবেন, তো তিনি বলছেন, তুমি যে এই লাইনটা পেয়েছো, লিখছো বা বলছো, তো কেন বলছো? জীবনানন্দ কিন্তু বিভ্রান্ত নন, আর যুগ কোনোদিন বিমূঢ় হয় না। তখন হয়তো মানেটা কি বুঝেছিলাম জানি না, এখন পড়তে পড়তে মনে হয়েছে সত্যি জীবনানন্দ বিভ্রান্ত নন, জীবনানন্দ বিমূঢ় যুগের কবিও নন। তার বড় প্রমাণ এই তিমির হননের গান। কোন সময় লিখছেন? আমি যেটা আগেও বলছিলাম যে সাহিত্য সমাজের দর্পণ। আপনি যদি 1900 খ্রিস্টাব্দ থেকে দেখতে শুরু করেন, বা বাংলা কবিতার যদি প্রেক্ষাপট ভাগ করেন বা কবিদের ভাগ করেন, তাহলে আমরা 30-এর কবি এবং 40-এর কবি দুটো পার্টে ভাগ করি। 30-এর কবি কাদের বলি? যাদের জন্ম মোটামুটি 1905 থেকে 8-এর মধ্যে, এবং যারা কবি হিসাবে সুপ্রতিষ্ঠিত 1930-এর মধ্যে। আর 40-এর কবি কাদের বলি? না, যারা মোটামুটি 1920-র মধ্যে জন্ম এবং 40-এর মধ্যে যাদের রচনা প্রকাশ পাচ্ছে। বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত বা জীবনানন্দ, এরা ম্যাক্সিমাম জন, জীবনানন্দের 1899 জন্ম, ম্যাক্সিমাম জন 1905-10-এর মধ্যেই জন্ম, এবং 27 থেকে 30-এর মধ্যে অ্যাজ এ কবি হিসেবে তারা সুপ্রতিষ্ঠিত। ফলে প্রথম বিশ্বযুদ্ধ 1919-এ শেষ হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 42-43 এই সময়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু, এই মাঝে যে কবিরা কবিতা লিখছেন, সেখানে হতাশা, যৌনতা, নগ্নতা, মূল্যবোধের অবক্ষয়, মানবিক সংকট, এইগুলোই কাজ করছে। জীবনানন্দ যখন লিখছেন কবিতাটা, তখন 7টি তারা তিমি, 1944, সেই সময়ও মোটামুটি এই প্রেক্ষাপটটাই কাজ করছে। সঙ্গে আরেকটা ঘটনা ঘটছে, প্রথম বিশ্বযুদ্ধের মতন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, মনন্তর, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, তারপরেই দেশভাগের উন্মাদনা বা দেশভাগ, মাঝে আগস্ট আন্দোলন। তিমির হননের গান, এই তিমির কথাটা মানে হচ্ছে রাত্রি, হনন মানে হচ্ছে বিনাশ, গান তারা রাত্রিকে দূর করা। তাহলে রাত্রিকে দূর কেন করব? প্রশ্নটা আসাই স্বাভাবিক। না, রাত্রিকে তখনই দূর করব, দেখবেন সিনেমা বা যখন আমরা নাটক, বিশেষ করে সিনেমায় রাত্রি নিয়ে আসা হয়, মানে একটা ভয়ের ইঙ্গিত। বা সিনেমায় প্রদীপ নিভিয়ে যাচ্ছে, এই চিত্রকল্পটা কেন ব্যবহার হয়? যে প্রদীপ নিভিয়ে যাচ্ছে, বা সিঁদুর কৌটো থেকে সিঁদুর পড়ে যাচ্ছে, বিড়াল ডাকছে, মানে একটা ভয়াবহ একটা ইঙ্গিত। তা এখানেও এই তিমির হনন মধ্য দিয়ে জীবনানন্দ একটা ইঙ্গিত দিচ্ছেন। কিসের? না, 1943-এর যে মনন্ত দুর্ভিক্ষের পর যে বাংলার প্রেক্ষাপট দাঁড়িয়ে আছে, সেই প্রেক্ষাপটকে দূর করতে হবে। শুরুটা যখন করছেন কবি, যে চিত্ররূপময় আঁকছেন, যে অতীত ঐতিহ্যের সুন্দর মুহূর্তগুলোর কথা বলছেন, বলতে 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 কবি যে জায়গাটায় আসছেন, লঙ্গরখানার কথা বলছেন, দুর্ভিক্ষের কথা বলছেন, এরা ওরা প্রসঙ্গ আসছে। এরা কারা? যারা দুর্ভিক্ষের লাইনে দাঁড়ায় আছে। ওরা কারা? মধ্যবিত্ত সমাজ, যারা ইগনোর করছে, একটা মেকি কল্প জগতে থাকছে তারা, এবং কল্প জগতেই তারা থাকতে চাইছে। কবি জীবনানন্দ এই কবিতায় সেই মধ্যবিত্ত মানুষের যে মেকি জগৎ তৈরি করা, বা যারা লঙ্গরখানায় দাঁড়িয়ে আছে, যাদের বসবাস রাস্তা এবং ফুটপাতে হয়েছে, মানুষের হেলদোল নেই, এরার কথা ভাবছে না, বা এরা ওদের কথা ভাবাতে পারছে না, এই প্রেক্ষাপটটার পরিবর্তন চাইছেন। কিসের? না, সামাজিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, এই প্রেক্ষাপটটাকেই তিনি তিমির বলছেন। প্রত্যাশা করছেন সূর্যালোক নতুন, সূর্যালোকের কথাটাও আছে কবিতায়। এই যে সূর্যালোকের চিত্রকল্প আঁকছেন, মানে সূর্য কিসের? যখন কোনো সিনেমায় ভোট দেখাচ্ছে, মানে
যাবতীয় বিপদ কেটে গিয়েছে, আবার নতুন শুভ। এখানেও তিমির হননের গান কবিতায় বিপদ কেটে নতুনের ইঙ্গিত দেওয়ারই বার্তা বারবার রণিত হয়েছে। সেই কারণেই জীবনানন্দের ছবি আঁকার কবিতা এবং লঙ্গরখানার উপমা বা মধ্যবিত্তের সংকট, এই উপমাগুলোকে নিয়ে আসার মূল লক্ষ্য হচ্ছে যাতে মধ্যবিত্ত মানুষ মেকি সমাজ থেকে বেরিয়ে আসে, অবক্ষয়, মধ্যবিত্ত সংকট এগুলো থেকে বেরিয়ে আসে এবং সাধারণ মানুষের কথা ভাবে। কারণ আমি আগেই বলেছি, রাজনীতি কবিতার অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর পরের যে কবিতাটা থাকবে, আমি আপনার প্রশ্নের আগেই একটু ব্যাখ্যা করি, এর পরের কবিতাটাও কিন্তু এইরকম একটা রাজনৈতিক প্রেক্ষাপট। কারণ 1947 দেশভাগ, তারপরেই উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তু সমস্যা মানে এপার বাংলার মানুষ ওপার বাংলা, প্রচুর নাটক, কবিতা, ছোট গল্প এই নিয়ে আছে। জননী, যন্ত্রণা, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় উদ্বাস্তু প্রেক্ষাপটে আছে। আবার বিজন ভট্টাচার্যের গত্যান্তর, সলিল সেনের নতুন ইহুদি, বিশেষ করে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে নিয়ে অনেক, পিঞ্জার বলে অমৃত প্রীতমের একটা বইও আছে যেটা পশ্চিম পাকিস্তানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। আর আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে কেন্দ্র করে যেগুলো, যেহেতু আমাদেরই ঝড়টা বেশি এসেছিল, ফলে উদ্বাস্তু সমস্যা। এই উদ্বাস্তু সমস্যার পরই আরেকটি ঘটনা আমাদের চোখের সামনে চলে আসছে, সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গণবন্টন ব্যবস্থা ভেঙে যাওয়া। এই কারণেই মানুষ পথে নেমেছিল, প্রায় লক্ষাধিক মানুষ এটা নিয়ে আন্দোলনে নেমেছিল। সম্ভবত সালটা 59, 31শে আগস্ট এরকমই আন্দোলনে পুলিশের গুলি, তাতে 39 জন সাধারণ মানুষ মারা গিয়েছিলেন। সেই প্রেক্ষাপটটাকেই পাথেয় করে কেন এলো না কবিতাটা তৈরি হয়েছে। এবং এই তিনজন কবির মধ্যে যদি রাজনৈতিক সচেতন কবি কেউ হয়ে থাকেন তাহলে তিনি হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়, যার জন্ম 19 এবং বেড়ে ওঠা ওই সময়ের মধ্যে। এবং আমরা তাকে পদাতিক কবি বলেই চিনি। কবিতার জন্য জেল খেটেছেন, মার্ক্সবাদে দীক্ষা নিয়েছেন, কট্টর মার্ক্সবাদে দীক্ষিত কবি ছিলেন, পরে মতান্তর হয়েছে, মার্ক্সবাদ থেকে বেরিয়ে গেছেন, সেটা আরেকটা ইতিহাস। পদাতিক কবি নামে এই কারণে বললাম, তার ওই 1940 থেকে 50-এর পর্বে পদাতিক, অগ্নিকোণ, চিরকুট, যতগুলো কাব্যগ্রন্থের কবিতা বলছি সবগুলোতেই বঞ্চনা, মুক্তি। মার্ক্সবাদ মানে শ্রেণী শোষণ থেকে মুক্তি, শ্রেণী শোষণকে হাতিয়ার করা। এবং খাদ্য আন্দোলন, কৃষক আন্দোলন সবগুলোই তার কবিতার মধ্যে আসছে। তারপরে দেশভাগ, এখানেও তাই দেখছি। যে ছেলেটি একটু বকাটে ছেলেই হয়তো, মা চিন্তা করছে কখন বাবা আসবে, কারণ আজকে তো পুজোর বাজার করার কথা, টাকা তুলেই, মাইনে তুলেই পুজোর বাজারে যাবে, সময় তো অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনও আসছে না। ভাতের ফ্যান গলাতে গিয়ে পায়ে ফ্যান পড়ে যাওয়া, মানে মাও চিন্তা করছে কেন এখনও ছেলের বাবা আসছে না, ছেলেও পড়াতে মন দিতে পারছে না, চিন্তা করছে। উল বুনতে বসেছে, বুনতে বুনতে ঘর বুনে উল্টো পাল্টা করে ফেলছে, মানে মায়ের চিন্তায় এখনও। রাস্তার আলো জ্বলে গেল, বিকেলে যে মানুষটার আসার কথা সে এলো না, বাবাকে একটু দেখে আসি বলে ছেলেটা বেরোলো, পুজোর বাজার করতে গিয়েছে বাবা। হঠাৎ একটা আওয়াজ, বাজির আওয়াজ, কালো গাড়ি, ছেলেটা একটু আগে গেল, এখন তো পুজো নয়, কেন আওয়াজটা আসছে দেখি না। কবিতাটা শেষ হচ্ছে। সাংবাদিক কবি তো সুভাষ মুখোপাধ্যায়, সাংবাদিকতার ঢঙ্গে শুরুও করেছেন, সাংবাদিকতার ঢঙ্গে শেষও করছেন, চমক দিয়ে। মৃত্যু পাশ দিয়ে, গলি পাশ দিয়ে বাবা ফিরে এলো, ছেলে ফিরে এলো না। মানে যে জানতো না যে ওই কালো গাড়িটা হচ্ছে পুলিশের ভ্যান, যে জানতে পারলো না যে ওই বাজি পোড়ানোটা হচ্ছে বন্দুকের আওয়াজ। অর্থাৎ একটা রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে নানান পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি বা গণবন্টনের অব্যবস্থার প্রতিবাদে যে মানুষগুলো রাস্তায় নেমেছিল, সেই সময়কার স্বৈরাচারী সরকারের অত্যাচারে কিছু নিরীহ মানুষের প্রাণ যাওয়া, ছেলেটা যেন তারই প্রতীক। এই কারণেই এই গল্পেও একটা সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটকে তিনি তুলে ধরেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, জীবনানন্দ দাশ লেখাগুলো এখনকার সময়েও যেন মনে হচ্ছে যে অবশ্যই ভীষণভাবে অবশ্যই, কারণ আমি আবার বলছি, সাহিত্য সমাজ, অবশ্যই সমাজ, আপনি রাজনীতি, সমাজ, সাহিত্য। রাজনীতি বলতে আমি কাকে ভোট দিয়ে এটা রাজনীতি নয়, কিন্তু রাজনীতি মানে সব কিছুর মধ্যে রাজনীতি। আমরা অনেক সময় বলি যে
আমি বাবু রাজনীতি বুঝি না। উৎপল দত্ত বলেছিলেন যে রাজনীতি নিরপেক্ষ কথাটা ফেক, হয় না। আমি নোটাতে ভোট দিচ্ছি মানেও আমি একটা রাজনীতি করছি, আমি একটা পার্টিকে ভোট দিচ্ছি মানেও রাজনীতি করছি, রাজনীতি নিরপেক্ষ হয় না। ফলে সাহিত্য তার ব্যতিক্রম নয়। আপনি যদি এরপরে যান 60-70-এর দশকে যাবেন, তখনও দেখবেন যে মধ্যবিত্ত সংকট, 60-70-এর কবিতাগুলো মধ্যবিত্তের সঙ্গে 12 ঘর এক উঠান, ওই মধ্যবিত্ত সংকট। কেমন সংকট না, মধ্যবিত্ত নিজে না খেয়েও বাইরে একটু চাকচিক্য দেখাবার চেষ্টা করবে। এরপরে কংগ্রেস সরকারের নকশাল পর্ব, তারপরে বামফ্রন্ট, তারপরে বামফ্রন্টের সময়ই আপনার ভূমি আন্দোলন, ভূমি সংস্কার, আস্তে আস্তে বর্গাদার প্রথা, ফলে সবগুলো সাহিত্যিক। এবং পুরনো সিলেবাসে ক্রন্দনরতা জননী পাশে বলে একটা কবিতা পাঠ্য ছিল, সিঙ্গুরের জমি আন্দোলনের প্রেক্ষাপটে লেখা একবারে। সেখানে যেভাবে কীভাবে সিঙ্গুরের জমি আন্দোলনে মারা যাচ্ছে তার প্রেক্ষাপট করে কবিতাটা হয়েছিল। ফলে কবিতার মধ্যে, উপন্যাসের মধ্যে, ছোট গল্পের মধ্যে সমকালীন প্রেক্ষাপট অবশ্যই থাকবে, এবং তার নিদর্শন এই কবিতাগুলো বা গল্পগুলো। স্যার, রবি ঠাকুরকে নিয়ে এবার আসি। অবশ্যই। রবি ঠাকুরের ডাকঘরের ছোট এবং বড় প্রশ্নের জন্য আলাদাভাবে কিভাবে প্রস্তুতি নেবে, আর মূল ভাব প্রতীকী অর্থ, এটা আগে জেনে নিই, তারপরে প্রশ্নে আসি। আমি রবীন্দ্রনাথ নিয়ে বলতে শুরু করেছিলাম। রবীন্দ্রনাথ উপন্যাসে রবীন্দ্রনাথের ব্যাপ্তিটা যতটা গভীরে নয়, কবিতায়, ছোট গল্পে এবং নাটকে রবীন্দ্রনাথের ব্যাপ্তিটা অনেকটাই। রবীন্দ্রনাথ সবসময় নাটকের ফর্ম বা আর্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। কখনো অঙ্ক বাদ দিয়েছেন, কখনো দৃশ্যসজ্জা দিয়ে কাজ করছেন। ডাকঘর থেকেই মোটামুটি অচলায়তন ডাকঘর থেকেই রবীন্দ্রনাথ এই অঙ্ক সজ্জাটা বা অঙ্ক সংখ্যাটা বাদ দিচ্ছেন, তার পরিবর্তে দৃশ্য 1, 2, 3 করে লিখে যাচ্ছেন। আমরা নাটকের ক্ষেত্রে দুটি পার্ট করি, একটা হচ্ছে পঞ্চাঙ্ক, একটা হচ্ছে একাঙ্ক। আরেকটা করি, নাটকের আরেকটা আলোচনায় করি আমরা, যে রূপক না সাংকেতিক। রূপক আর সাংকেতিকের মধ্যে খুব চুলের পার্থক্য। সাংকেতিকটা কি না, সাংকেতিক হচ্ছে সরাসরি বক্তব্য বিষয় উপস্থাপিত হবে না, বক্তব্য বিষয়ে সমান্তরাল একটা কাহিনী থাকবে এবং সেই কাহিনী তোমাকে বক্তব্য বিষয়ের দিকে নিয়ে যাবে, এটা সমালোচকরা ব্যাখ্যা করেন। রবীন্দ্রনাথ এই ধারাটার জনক, সাংকেতিক এবং রূপক নাটকের। ডাকঘর, অচলায়তন, রক্তকরবী, মুক্তধারা, যেগুলো রবীন্দ্রনাথের কথা বললাম, এই সবগুলোই রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক। কেউ কেউ আবার অনেকে বলেন রূপক ছোট্ট হাইফেন দিয়ে সাংকেতিক। আমি বলি যে না, রবীন্দ্রনাথের ডাকঘর বা অচলায়তন পুরোপুরি সাংকেতিক, একটা সংকেত ব্যঞ্জনা করছে। কিসের সংকেত, কিসের ইঙ্গিত না, আমরা জীবাত্মা পরমাত্মার কথা বলি, মুক্ত বদ্ধের কথা বলি, অমল সেই একটা জায়গায় আটকে থাকছে, মানে সে হচ্ছে হয়তো জীবাত্মা, আধ্যাত্মিক ভাবনায় যদি এইভাবে ভাবি, সে কি ঐশ্বরিক মিলিত হতে চাইছে, মানে পরমাত্মার সঙ্গে মিলিত হতে চাইছে। যে হচ্ছে পরমাত্মাটাকে না রাজা, যার সঙ্গে বা ডাকঘরের রাজার চিঠি আসার যে কল্পনা করছে। মাঝখানে অমলের সঙ্গে দয়ালার পরিচয় বা প্রহরীর পরিচয়, মোড়ল থাকছে, পালিত পিতা প্রসঙ্গটাও এখানে আসছে। ফলে ডাকঘর নাটকের মূল ভাবনা হচ্ছে আধ্যাত্মিক ভাবনা। সেই ভাবনাটা হচ্ছে ডাকঘর একটা প্রতীক। কিসের প্রতীক, কিসের ব্যঞ্জনা না, চিঠির কি চিঠির ব্যঞ্জনা করছেন এখানে না, মুক্তির ব্যঞ্জনা। অমল মুক্তি চাইছে। কিসের মুক্তি না, পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। যে আছে বদ্ধ ঘরে, মাধব দত্ত পালিত সন্তান, কবিরাজ বলছে না ও শরৎকাল, হিমের হাওয়া লেগে যাবে, শরীর খারাপ, দরজা জানলা বন্ধ করে ওকে রাখতে হবে। কিন্তু অমল দরজা জানলা বন্ধ রাখছে না, খুলে দয়ালাকে দেখছে, তার সঙ্গে কল্পনার জগতে মিলিয়ে যাচ্ছে। কখনো কবিরাজ তাকে আটকে দিচ্ছে, কিন্তু সে আটকানো সে মানতে চাইছে না। আবার কখনো রাজার প্রহরীর সঙ্গে তার গল্প করছে, সামনেই ডাকঘর, সুধার সঙ্গে তার গল্প হচ্ছে, ছেলেরা খেলার ছেলে দলের সঙ্গে গল্প হচ্ছে। এইগুলো কিসের ইঙ্গিত, মিলিত হতে চাওয়ার ইঙ্গিত, কিন্তু মিলিত হতে পারছে না। এই যে জীবাত্মা পরমাত্মার মিলিত হওয়ার ইঙ্গিতই এই নাটকের মূল ভাবনা। প্রশ্নের ক্ষেত্রে মূল প্রশ্নটা হবে অমল কেন্দ্রিক। সুধা, অমল, মাধব দত্ত। যে মাধব দত্ত ছিল মানে নামটাই দিচ্ছে অমল, মলিন নয়। সে যে মাধব দত্ত বিষয় আশয়ে এতটাই মগ্ন ছিল, কিন্তু বিষয় আশয়ে মগ্ন হলেও আমার অমল তাকে পালিত পুত্র, নিজের নয়,
দূর সম্পর্কে বইয়ের বা স্ত্রীর দূর সম্পর্কের আত্মীয় মা মারা যাচ্ছে, পরে বাবা মারা যাচ্ছে, তাকে লালন পালন করছে, কিন্তু সে তাকেও পরিবর্তন করছে, বলছে আমার যা সব কিছু অমলের জন্য। যে ছেলের দল খেলতে ব্যস্ত, সেও অমলের সঙ্গে গল্প করছে। যে দয়ালা তার সময় চলে যাচ্ছে ব্যবসা, সেও কিন্তু অমলের কথায় মোহিত হয়ে যাচ্ছে। যে ডাক হরকরা রাজার প্রহরী, সেও কিন্তু সব কাজ ভুলে অমলের কথা শুনছে। এইভাবেই রবীন্দ্রনাথ বদ্ধ এবং মুক্তের সেতুবন্ধনের কাজ করার জন্য ডাকঘরটা লিখেছে। স্যার, বড় প্রশ্ন ছোট প্রশ্ন নিয়েও আমরা এইভাবেই সারসংক্ষেপটাকে মূল ভাবলে, যেহেতু ডাকঘর পূর্ণাঙ্গ নাটকে 10 নাম্বারের প্রশ্ন হবে, মানে 2টি 5 নাম্বারের প্ল্যাটফর্ম থাকবে। সেটা ডিএকিউ হতে পারে, এসএকিউ প্লাস ডিএকিউ, দুটোর মিশ্রণ হতে পারে। আমার দুটো প্রশ্নের ক্ষেত্রে আবার বলি, ডাকঘরের নামকরণ, ডাকঘরের আধ্যাত্মিক ভাবনা বা ডাকঘরের মূল ভাবনা, চরিত্রের ক্ষেত্রে অমল, মাধব দত্ত, তার পালিত পিতা, কবিরাজ, দইওয়ালার প্রসঙ্গ ছোট জায়গায়, এই কয়েকটা চরিত্রকে আর সারসংক্ষেপটাকে যদি আমি রেডি করতে পারি, তাহলে ডাকঘর কোথাও সমস্যা হওয়ার কথা নয়। এবার বাঙালির চলচ্চিত্র অধ্যায়টা নিয়ে আসি। এখানে গুরুত্বপূর্ণ নাম, ধারা এবং বৈশিষ্ট্য কিভাবে মনে রাখবে? প্রথমত হচ্ছে যে চলচ্চিত্র বললে তো একটা হিউজ জায়গা হয়, মানে সেই নির্বাক যুগ থেকে রাজা হরিশ্চন্দ্র হয়ে জামাই ষষ্ঠী, সবাক, নির্বাক, হরিশ্চন্দ্র, সবাক, জামাই ষষ্ঠী হয়ে আজকের সিনেমা, মানে একেবারে দেব থেকে প্রসেনজিৎ, সবাই চলচ্চিত্রের মধ্যে পড়ছে, আবার উৎপল দত্তও পড়ছেন। তাহলে এত বড় হিউজ সিলেবাস আমি কী করে করব, এটা প্রশ্ন হতে পারে। ঘাবড়াবার কোনো কারণ নেই। যারা এবার সেমিস্টার 4 দিচ্ছ, তারা মনে করবে এই টপিকসটা নতুন নয়। এটা যবে থেকে এই 80 নাম্বার 20 নাম্বারের এইচএস হয়েছে, তবে থেকেই এই চলচ্চিত্র এবং চিত্রকলা বা শিল্পকলা দুটিই ছিল। এখানে তাহলে আমাকে কী কী করতে হবে না, এখানটায় যদি আমরা এইভাবে সাজাবার চেষ্টা করি, 3-4 জন চলচ্চিত্র পরিচালককে যদি নিয়ে আসি আর 2-3 জন অভিনেতাকে যদি একটু বেছে নিতে পারি, তাহলে উত্তরগুলো আমার একটু সহজ হয়। যেমন সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক বা মৃণাল সেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সংসদ পরিচিতি যদি ছাত্রছাত্রীরা দেখে, বা টেস্ট পেপার তো এখন আর বেরোচ্ছে না, যদি বিভিন্ন কোশ্চিন, স্কুলের কোশ্চিনগুলো দেখে, তাহলে এই 3টে থেকে একটা কমন 100% থাকছেই ওলাপালি করে। তাহলে কি করতে হবে না, সত্যজিতের উল্লেখযোগ্য বইগুলোকে আমাকে একটু দেখতে হবে, গোপীগায়েন, বাঘাবাইন যেমন, বা সোনার কেল্লা, আবার ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, বা আমার মৃণাল সেনের ভুবন সোম। কিছু কিছু উল্লেখযোগ্য সিনেমা কি কি পুরস্কার পাচ্ছেন, জ্ঞানপীঠ পাচ্ছেন, দাদা সাহেব ফালকে পাচ্ছেন, 3 জনই মোটামুটি দাদা সাহেব ফালকে পেয়ে যাচ্ছেন। দাদা সাহেব ফালকে চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরস্কার, এবং পদ্মশ্রী পাচ্ছেন। তাহলে এই ভারতরত্ন পেয়েছেন সত্যজিৎ। ফলে সত্যজিৎ যখন করব, তখন সত্যজিতের জন্ম মৃত্যু, আবার মৃণাল সেন যখন করবো, তার জন্ম মৃত্যু, ঋত্বিক ঘটকের ক্ষেত্রেও জন্ম মৃত্যু, কোন সময়ে তিনি সিনেমাগুলোর কাজ করছেন, সেই উল্লেখযোগ্য কিছু সিনেমার নাম দিয়ে দেওয়া, এবং উপসংহারে যে তার সিনেমা বাংলা, প্রত্যেকজনের ক্ষেত্রে একই কথা কমন প্রযোজ্য হবে, যে বাংলা ধারাকে নতুন পথ দেখাতে সহায়তা করেছে। এটা একটা দিক। আর কিছু অভিনেতা, উৎপল দত্ত বা আমার উত্তম কুমার, এই যে যারা যারা পুরুষ অভিনেতা, বা সাবিত্রী চট্টোপাধ্যায় যিনি এখনও জীবন্ত বেঁচে আছেন, এদের যদি আমরা কিছু উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন, সেই তথ্যগুলোকে যদি রাখতে পারি, তাহলে মনে হয় চলচ্চিত্র থেকে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ মাথায় রাখতে হবে, এখানে যদি আমি চলচ্চিত্র মিস করি, তাহলে আমার একটা সাপ্লিমেন্টারি আরেকটা পার্ট পাবো, সেটা হচ্ছে চিত্রকলা, মানে আর্ট অ্যান্ড ক্রাফট যেটাকে আমরা বলছি। সেখানেও অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, গগন ঠাকুর বা গগনেন্দ্রনাথ, এবং রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু, রামকিঙ্কর, অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, গগন ঠাকুর, এই 4-5 জন। আর এই দিকে যেটা বললাম, সত্যজিৎ, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, 7 জন। 7 থেকে 8 জনকে যদি করতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা 5 নম্বরের কমন অবশ্যই থাকবে।
তাহলে এখন একটা ছক করে নেওয়া যেতে পারে অবশ্যই। এবং জন্ম মৃত্যু তাদের কাজ এইভাবে ছক এবং ধরে পুরস্কার, ধরে কি কি পুরস্কার সম্মানটা পাচ্ছে, এই সম্মানটা, যেমন ধরুন যখনই আমি অবনীন্দ্রনাথে আসবো, কাটুম কুটুম তার একটা উল্লেখযোগ্য। এক্সামিনার মানে মেন পয়েন্টগুলো খোঁজার চেষ্টা করে, একটা খাতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, মানে যেটা হয় মারা কিন্তু ভাত আর গোটা হাঁড়িটা তুলে তুলে দেখে না সিদ্ধ হয়েছে, একটা টিপলি বুঝে যায়। তাই এক্সামিনার যখন করবেন, কি করবেন না, আমি প্রথম কাজ করব পরিষ্কার খাতা, মার্জিন টেনে, মাথায় রাখতে হবে এবারে কিন্তু এক্সট্রা লুসিড দেবে না। কাউন্সিল এটা সিদ্ধান্ত নিয়েছেন। 11ই ডিসেম্বর চিরঞ্জীব ভট্টাচার্য স্যার, যিনি প্রেসিডেন্ট স্যার, তিনি এসেছিলেন, প্রত্যেকটা ভেন্যুকে একটা বার্তা দিয়ে গিয়েছেন যে আর অতিরিক্ত লুসিড পাওয়া যাবে না। মানে তার মানে অবশ্য অতিরিক্ত অনেকগুলো পেজ থাকবে, সেই মধ্যেই লিখতে হবে। দ্বিতীয়ত, আমার পরিষ্কার হাতে লেখা, যদি কোটেশন ব্যবহার করি তাহলে কালি চেঞ্জ করি। তৃতীয়ত, আমি প্যারা চেঞ্জ করার জন্য বক্স করে দিই। চতুর্থত, প্রত্যেকটা গল্প, নাটক, কবিতার ক্ষেত্রে উৎস চাক না চাক আমার উৎসটা লেখা। কেমন না, হলুদ পোড়া গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প সংকলন হলুদ পোড়া থেকেই সংকলিত, বা প্রার্থনা কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের 72তম কবিতা, বা তিমির হননের গান কবিতাটি জীবনানন্দ দাশের 7টি তারা তিমির কাব্য সংকলনের একটি উল্লেখযোগ্য কবিতা। তার মানে একজন এক্সামিনার যখন খাতাটা মূল্যায়ন করছে তখন জানতে পারছে যে এই ছাত্র বা ছাত্রীটি উৎসটা জানে। এরপরে 2 নম্বরে যদি লিখি, পারতপক্ষে চেষ্টা করতে হবে ছাত্রছাত্রীদের পার্ট মার্কিং আছে এই রকম অ্যান্সারটাকে নেওয়া, 2+3 বা 3+2। ডাইরেক্ট যদি না পাই তখন 5-এর দিকে যাওয়াটাই উচিত। তাহলে 2+3-এ যখনই আমি আসলাম তখনই বক্স করে যেমন দিল যে তিমির হননের গান কবিতার মূল ভাবনা কি, তাহলে তো আমার একটা বক্সেই মূল ভাবনা দিয়ে দিলাম। আর যদি আমি কোনো একটা কোটেশন লাইন তুলে দিলাম, কে বলেছে কেন বলেছে, তাহলে কে বলেছে কেন বলেছে এর ব্যাখ্যাটা করলাম। তারপরে যদি মূল আলোকে বা এই উক্তির আলোকে চরিত্রটি ব্যাখ্যা, তখন বক্স করে আবার ব্যাখ্যাটা লিখলাম। এই করলে কি হয়, এক্সামিনার বা যিনি পরীক্ষক খাতা দেখছেন তার কাছে খাতাটাও স্বচ্ছ থাকে, নাম্বারটা দিতেও সুবিধা হয়। পার্ট মার্কিং আমরা ডান দিকে দিই, মেন মার্কিং আমরা বাম দিকে করি, যখন একসঙ্গে অনেকে লিখে দেয় ফলে পার্ট মার্কিং মেন মার্কিং আমাদের অসুবিধা হয়েছে। এই অসুবিধা দূর করার জন্য কালি ব্যবহার চেঞ্জ হোক কোটেশনের জন্য, বক্স করে স্ট্যান্ডা আলাদা করে দেওয়া হোক, তাহলে টোটাল উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। স্যার, নাটকের বড় প্রশ্ন, সেগুলো লেখার সময় কি সাবধানতা বা কিভাবে লিখব? আমি একটা নাটক আমাদের পাঠ্য আছে, নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। মূলত উনি 2টি নাট্য দল তৈরি করেছিলেন, নান্দিমুখ, নান্দিকার। উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় সব মানে যারা ওই সময় যারা নাটক লিখছেন তারা সব গণনাটক থেকে বেরিয়ে এসে নবনাটক, নতুন ধারার নাটক সৃষ্টি করেছিলেন, দলও তৈরি করেছিলেন। বিজন ভট্টাচার্য যার পথিকৃৎ ছিলেন, যিনি ক্যালকাটা থিয়েটার পরে কবচকুণ্ডল করেছিলেন, ইনিও নান্দিমুখ, নান্দিকার করছেন। উৎপল দত্ত লিটল পিপল থিয়েটার গ্রুপ করছেন। ফলে ওই সময় সবাই ছোট ছোট গ্রুপ তৈরি করে, গ্রুপ থিয়েটার যেটা নাটকের ইতিহাসে একটা পার্টি আছে, এটা কিন্তু একটা একাঙ্ক নাটক। একাঙ্ক ছোট গল্প। এই মাঝে আমি আরেকটা ছোট্ট জায়গা ব্যাখ্যা করি, যে অনেকেই জিজ্ঞাসা করে যে স্যার উপন্যাস আর নাটক এর মধ্যে পার্থক্য কী। না, উপন্যাস প্রথমে মাথায় রাখা উচিত, উপন্যাস, ছোট গল্প এগুলো হচ্ছে বর্ণনাত্মক, নাটক হচ্ছে ক্রিয়াত্মক। মানে আমাকে কোনো একটা সিন এমন তৈরি করতে হচ্ছে যে স্নান ঘরে স্নান করতে হবে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এলাম, বাড়িতে ঝামেলা করে গিয়েছি, অফিসে বসে ডাঁট খেয়েছি, বাসে ঝুলতে ঝুলতে এসেছি, প্রচণ্ড গরম, তাহলে এসেই আমি শরীরটাকে, ক্লান্ত শরীর, অবসন্ন শরীরকে শান্ত করার জন্য আমি স্নান ঘরে ঢুকলাম। সেই জন্য সাহিত্যিকরা বলেন যে ঔপন্যাসিক বাথরুম পর্যন্ত ঢুকে যেতে পারে, নাট্যকার পারে না। কেন? নাট্যকার তো অভিনয় করাতে হবে, তাহলে মঞ্চে আমি বাথরুম করবো কী করে? তখন নাট্যকার বর্ণনা করে দেন। সেই কারণে উপন্যাস হচ্ছে বর্ণনাত্মক, গল্প হচ্ছে বর্ণনাত্মক, আর নাটক হচ্ছে ক্রিয়াত্মক, মানে অভিনয় বা তার ক্রিয়ার মাধ্যমে বোঝাতে হবে। অজিতেশ বন্দ্যোপাধ্যায় যে নাটকটি লিখছেন, তিনি ব্রেটল ব্রেক্টের এ 3 পেনি অপেরা, ব্রেটল ব্রেক্টের উনি অনেকগুলো নাটক, আমি একটু ভুল বললাম, দ্য সোয়াইন সং,
থ্রি পেনি অপেরার অবলম্বনে তিনি 3 পয়সার পালা লিখছেন, যেটা আমরা এমফিলে পড়েছিলাম। আর এই নাটকটি তিনি করছেন দ্য সোয়াইন সং অবলম্বনে লিখছেন, যার বাংলা হয়েছে নানা রঙের দিন। নানা রং কখন হয়? আজ যদি আমি বলি, ইস আগে কি সুন্দর দিন কাটিয়েছিলাম রে, জানিস এই করতাম, এই করতাম, এখন খুব খারাপ অবস্থায় আছি, তার পর মুহূর্তে মনে হচ্ছে ঠিক আছে, যেটা আছে সেটাও দারুণ। রজনীকান্ত চট্টোপাধ্যায় আর কালীনাথ দুটি চরিত্রকে নিয়ে এই একাঙ্ক নাটকটি তৈরি হয়েছে। ছোট গল্প এবং একাঙ্ক দুটোরই প্রায় গঠনগত দিক থেকে একই, স্বল্প পরিসর, ন্যূনতম চরিত্র, সংক্ষিপ্ত কাহিনী এবং ঋজু গতি, দ্রুত পরিণতির দিকে এগিয়ে যাওয়া, এটাই ছোট গল্প এবং একাঙ্ক নাটকের ক্ষেত্রে এটাও প্রযোজ্য। 68 বছর বয়স রজনীকান্ত চট্টোপাধ্যায়, দারুণ দুর্ধর্ষ অভিনেতা। কালীনাথ হচ্ছে প্রম্পটার, একই সময়ে তারা কাজ করেছেন, কিন্তু কালীনাথের এখন কাজ নেই, রজনীকান্তরও কাজ নেই, বৃদ্ধ বয়স। তাই কালীনাথ নাটকের গ্রিন রুমে ঘরে ঘুমাচ্ছে, হঠাৎ রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎ। তখন রজনীকান্তের সঙ্গে স্মৃতিচারণ হচ্ছে, স্মৃতিচারণে বলছে যে কি পেলাম নাটককে ভালোবেসে। কারণ এই রজনীকান্ত যখন তার যৌবনে দুর্ধর্ষ অভিনেতা ছিলেন, এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল, মেয়ে বলেছিল তোমাকে বিয়ে করতে রাজি আছি, নাটক ছাড়তে হবে। রজনীকান্ত বলল আমি নাটক ছাড়বো না। পুলিশের চাকরি পেয়েছিল, পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিল নাটকের জন্য। তাই এখন তার মনে হচ্ছে যে সার্টিফিকেট, মেডেল বা হাততালি এগুলো সবই কি ব্যর্থ। তার পর মুহূর্তেই মনে হচ্ছে যে প্রতিভার কোনো মৃত্যু হয় না। সঙ্গে সঙ্গে সে ঔরঙ্গজেব নাটকের, সাজান নাটকের ঔরঙ্গজেব সংলাপ বা রিজিয়া নাটকের বক্তিয়ারের সংলাপ ঘন্টার পর ঘন্টা আউড়ে দিচ্ছে। তখন বলছে না না, প্রতিভার তো মৃত্যু হয় না, রজনী চাটুর্যে, এই যে রজনী চাটুর্যে। তাহলে নানা রং কিভাবে বলতে চাইছে? না, নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত জীবন হোক বা ব্যবহারিক জীবনে রজনীকান্তকে এমনভাবে তুলে আনলেন যে রজনীকান্ত এক সময় দুর্ধর্ষ অভিনেতা, দুর্ধর্ষ পরিচালক, সব কিছুই দুর্ধর্ষ কাজ করেছেন, কিন্তু আজ তার কাজ নেই, আজ তার অভিনয় নেই, কিন্তু তবুও তার প্রতিভার মৃত্যু হয়নি। ফলে এই নানা রং কখনো আনন্দ, কখনো বিষাদে পরিপূর্ণ হয়েছে। এইভাবেই নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বেদনা এবং আনন্দের দিনগুলোর কথা বলছে। আমরা যখন কোশ্চিন পেতাম, মানে পুরনো ইয়েতে, তখন দেখতাম যে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র ম্যাক্সিমাম অনেকবার পেয়েছি, কালীনাথের চরিত্র, আর মূলত সংলাপ, রজনীকান্ত সংলাপ দিয়ে কোশ্চিনগুলো বেশি আসতো। যে এই যে মরা হাতি সোয়ালা কে বলছে, কেন বলছে, রজনী চাটুর্যে, এই যে রজনী চাটুর্যে, বা এই যে মেডেল, বা আমরা শুধুমাত্র ক্রাউন মাত্র, জোকার মাত্র কেন বলছে, যে জোকার যেমন হাততালি, মানে জোকার কি করে সার্কাসে আনন্দ দান করে, তার মানে কি আমরা শুধু পাবলিককে আনন্দ দানই করলাম, বিনিময়ে কিছু পেলাম না। তার পর মুহূর্তে যখন সংলাপগুলো বলতে শুরু করছে, তখনই বলছে না না না, প্রতিভার মৃত্যু হয় না। এইভাবে কখনো আনন্দ, কখনো বিষাদে নানা রং, নানা রঙে পরিপূর্ণ হচ্ছে। এই কারণেই নাটকটার নাম নানা রঙে দিন। এখান থেকে প্রশ্ন কি ধরনের করবে? প্রশ্ন ধর আগেই বললাম যে রজনীকান্তের চরিত্র বয়স কেন্দ্রিক প্রশ্ন হয়, তার বয়স কত বছর, এটাও এক নম্বরে একবার এসেছিল, যেহেতু এখন এমসিকিউ পার্টটা নেই। রজনীকান্তর চরিত্র, কালীনাথের চরিত্র, নাটকটির নামকরণ এবং চরিত্রের সঙ্গে সংলাপ ধরে কিছু কোটেশন ধরে প্রশ্ন, যে কোটেশনগুলো আমি আগেই বললাম, যে রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে কেন বলছেন, কী প্রসঙ্গে বলছেন, বা মরা হাতি সোয়ালা কেন বলছেন, কী প্রসঙ্গে বলছেন। এবারে একদম শেষের দিকে এসছি আমরা, সব মিলিয়ে ছাত্রছাত্রীদের 4th সেমিস্টার নিয়ে আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে ভয়, প্রথম পরীক্ষা থাকবে 12ই ফেব্রুয়ারি, যেহেতু সেমিস্টার 3 অলরেডি তোমরা দিয়ে এসেছো, ফলে ভয়ের কোনো কারণ নেই। টেক্সটগুলো এখনও হাতে সময় আছে, টেক্সটগুলো রিভাইজ করো। টেক্সটগুলো রিভাইজ করতে গিয়ে যে যে জায়গাগুলো আটকে যাবে মনে হচ্ছে, সেগুলো স্কুল, যেহেতু এখন প্রত্যেকটা স্কুলই খোলা থাকছে, শ্রেণী শিক্ষকের সঙ্গে আলোচনা করে নাও যে স্যার আমার এই লাইনগুলো কিছু কিছু জায়গায় মনে হচ্ছে আটকে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি লাইন পড়া থাকে, প্রত্যেকটা কবিতা, গল্প, নাটকে লাইন বাই লাইন যদি পড়া থাকে, আর সিনপসিসটা যদি আমি নিজে বা সারসংক্ষেপটা যদি নিজে লিখতে পারি, তাহলে কোনো কোশ্চিন সেমিস্টার 4 বাংলা বিষয়ের জন্য আটকাবে না।
আজকের এই পর্ব এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। অনেক নতুন জিনিস জানলাম এবং ভালোভাবে সবটা জানতে পেরেছি। সারসংক্ষেপগুলো সবাই আশা করি যখন শুনবে তাদের অনেক সুবিধা হবে বড় প্রশ্ন লিখতে, বিশেষ করে যদি গল্পের মতো করে আমরা পড়ে নিতে পারি সারসংক্ষেপগুলো। আমাদের বড় প্রশ্ন লিখতে যেখানে আটকায়, ওই যে ভাষা আর ভাব, সেই দ্বন্দ্বটা অনেকটা কমে যাবে। আজকের এই পর্ব এই পর্যন্তই। আপনারা জুড়ে থাকুন আমাদের সাথে। নমস্কার।